নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? সমাজ লাইফস্টাইলে তোমাদের অনেক অনেক ভালোবাসা। আজকে রবিবার আর এখন সকাল 8টা মতন বাজে। কিচিরমিচির আওয়াজ শুনেছো? ওরা কিন্তু টেরই পায়নি আমি যে বারান্দায় দাঁড়িয়ে আছি আর ওদেরকে ক্যামেরা বন্দি করছি। ওরা যদি টের পেত না, কখন যে টুক করে পালিয়ে যেত ট্যাঁ ট্যাঁ করতে করতে। এখন তো দুটো টিয়া পাখি দেখছো, এক এক সময় 3টে 4টে কি আরও বেশি আসে। আর যখন এক ঝাঁকে উড়ে যায় না, ভারী মিষ্টি লাগে দেখতে। আর তো প্রায় ঝগড়া করতে করতে উড়ে যায়। আজকে কিন্তু নারকেল গাছগুলো কাটার লোক আসবে, সেরকমই বলে গেছে। তাই একটুখানি মন খারাপও বটে আছে। আর এতদিন ধরে আমাদের বাড়িতে ছিল, তাদেরকে আজ কেটে ফেলা হবে। আবার এই মন খারাপের দিনের সাথে না, আজকে কিন্তু একটা আমার জীবনে আলাদা অনুভূতির দিন। সেটা অবশ্যই তোমাদের সঙ্গে তো শেয়ার করব। আর এরা কিন্তু এখনও টের পায়নি আমি যে এদেরকে ক্যামেরাবন্দি করছি। তো এরা মধু খাক। আর জানো তো, এই যে ফুলের মধুগুলো যে খাচ্ছে, আর যে মধু খাওয়াটা শেষ হয়ে যাবে, এই পলাশ ফুলটা টুক করে নিচে পড়ে যায়। কত লোক যে গাছের তলা থেকে এরমভাবে পলাশ ফুল তুলে নিয়ে যায়। আর এই বছর তো আমি পলাশ ফুলগুলোকে হাতে ধরে ছিঁড়তেই পারিনি। এই দূরের ডালটা থেকে ভেবেছিলাম একটু লম্বা লাঠি দিয়ে টেনে পারবো, মনে হয় যেন পারা যায়। জানো তো, হাত কিছুতেই যায় না। আসলে মোটা ডালগুলোর মধ্যে ফুলগুলো ফুটেছে, তো এগুলো যদি একটু রোগা রোগা ডালে হতো ফুলগুলো, আসলে মনে হয় পারতে পারতাম। তো যাই হোক, এবছর কিন্তু আফসোসটা থেকেই গেল। আর নিজে হাতে কিন্তু পলাশ ফুল পাড়ার মজাটাই আলাদা। আর এখন সকাল 11টা মতন বাজে। অনেকক্ষণ থেকেই আমরা অপেক্ষা করছিলাম কখন আসবে নারকেল গাছগুলোকে কাটতে। তো অবশেষে সকাল 11টার সময় লোক এসেছে, 3জন মতন এসেছে। আর 2জন কিন্তু নারকেল গাছে উঠে পড়েছে। এই দিকে রাস্তার ধারেরটা কাটছে, আর একদম শেষে যে কোনার ধারেরটা ছিল সেটা কাটছে আগে, আর মিডিলেরটা পরে কাটবে ওরা। আর যেভাবে গাছে উঠে কাটছে, দেখতে ভালো লাগলেও মনটা যে কোথায় গিয়ে একটা ছ্যাদ করে উঠছে। এতদিনের দীর্ঘদিনের এই গাছগুলো এরকমভাবে যখন কাটছে, আর এগুলো যখন একদমই সাফা হয়ে যাবে, বাড়িটা কিন্তু আমাদের একদম ফাঁকা হয়ে যাবে। নারকেল গাছটা কিন্তু অনেক উপকারী গাছ ছিল, কিন্তু ওই যে বাড়িঘরগুলো আমাদের নষ্ট করে দিচ্ছিল। উপকারী বললাম কেন? একটাই কারণে, এই যে রোদের হাত থেকে কিন্তু অনেকখানি রক্ষা করতো এই নারকেল গাছগুলো। আর তাছাড়া যেহেতু রাস্তার ওপরে আমাদের বাড়ি, গাছগুলো কিন্তু বাড়িটাকে অনেকটা আড়াল আবডাল করে রেখেছিল। নারকেল গাছগুলো কাটা দেখতে দেখতে না, আমার সেই বিয়ের আগের কথা মনে পড়ে গেল। বিয়ের আগে যখন আমার বাড়ির নারকেল গাছটা কাটা হয়েছিল, তখন কিন্তু একটা অন্যরকম মজা ছিল। কারণ কি জানো, তখন অনেকটাই ছোট ছিলাম। তখন অতটা বুঝতাম না যে একটা প্রাণ বা জীব বা গাছটাকে তো আমরা প্রাণের সমানই মনে করি। সেটাকে কেটে ফেলা বা হত্যা করা কতটা কষ্টদায়ক, তখন কিন্তু মজা পেতাম। বাহ, বাড়িতে একটা কাজ হচ্ছে, এরকম একটা ভাবতাম। কিন্তু আজকে যখন এই আমার বাড়ির নারকেল গাছগুলোকে কাটা হচ্ছে না, বুকটা যেন কোথায় একটা হুহু করে উঠছে। এদের দীর্ঘদিন ধরে এরা যে আমাদের সঙ্গে ছিল, কালকের থেকে এরা আর আমাদের সঙ্গে থাকবে না। আর গাছের গোড়াটা তো ওইভাবে কাটতে পারেনি, ওরা মেশিন দিয়ে কেটেছিল। আর মেশিনের আওয়াজটা শুনবে, মেশিনটা যখন প্রথমে অন করেছিল না, প্রথম গাছটা যখন কাটলো, তখন বুঝতেই পারিনি যে এটা গাছ কাটার মেশিন। একটু না ভয়ও লেগেছিল আওয়াজটা শুনে, যে এতক্ষণ ধরে কিসের আওয়াজ হচ্ছে, বিরক্তও লাগছিল। তারপরে বুঝলাম এটা গাছের গুড়ি কাটার মেশিন। আর মেশিনটাও কিন্তু বেশ যথেষ্ট বড় সড়ো। অনেক সময় আমরা জানো তো, হলিউডের সিনেমাগুলোতে যে ভূতের বা ভয়ঙ্কর কোনো সিনেমা যখন হয়, সেই সিনে কিন্তু এই মেশিনগুলোকে প্রায় দেখা যায়। আমার জন্য একটু বুকটা কেমন ছ্যাদ করেই উঠেছিল। তো যাকে এদিকে তো গাছ কাটার পর্ব চলছে, আর আমার কিন্তু স্নান হয়ে গেছে, আর আমার শ্রীমতীরও কিন্তু স্নান হয়ে গেছে। এবারে দুপুরবেলার খাওয়াটি সেরে বেরিয়ে পড়বো আমি আর শ্রীমতী। ওই যে বললাম, এই খারাপ থাকার মধ্যেও আজকে একটা ভালো থাকার দিনও আছে। বাড়ি থেকে বেরিয়ে রিক্সা নিয়ে আমি আর শ্রীমতী চলে গেলাম মেট্রো স্টেশনে। আর মেট্রো স্টেশনে কিন্তু অপেক্ষা করছে তোমাদের সবার জন্য একটি চমক। আর একটু আগেই পৌঁছাতে পারতাম, বাড়ি থেকে বেরিয়ে জানো তো সহজে রিক্সাটা পাইনি। রিক্সাটা যদি একটু আগে পেতাম, তাহলে মনে হয় আরও ভালো হতো। তো এই যে চমক, দেখা হয়ে গেল আমাদের বন্ধুদের সাথে, এবং এটা কিন্তু একদম প্ল্যান মাফিক। শাড়ি পরে রয়েছে দুর্গা, আর এই হলো গিয়ে পম্পা। আসলে না, আমরা যে জায়গাটায় যাচ্ছি সেখানে কিন্তু আরও অনেক চমক আছে। এদের সঙ্গে আলাপ কিন্তু এই সোশ্যাল মিডিয়ার প্ল্যাটফর্মে প্রায় 2 বছর আগে। 2 বছর আগে আমরা কিন্তু একে অপরকে দেখেছিলাম মোবাইলের স্ক্রিনে, আর কথা হতো মোবাইলে।
কানেই শুধু ভাসতো তাদের কথাগুলো, আর মোবাইলের পর্দায় দেখতাম তাদের ছবিগুলোকে। কিন্তু এরকমভাবে যে হঠাৎ করে আমরা আমাদের একে অপরের সঙ্গে কখনো মিট করতে পারবো, এটা কিন্তু কখনোই ভাবা হয়নি। তবে হ্যাঁ, এই প্ল্যান কিন্তু হয়েছিল 2 বছর আগে, যখন আমরা একে অপরের লাইভে জয়েন করতাম। তখন কিন্তু ঠিক করা হয়েছিল যে আমাদের সবার চ্যানেল যখন মনিটাইজ হয়ে যাবে, আমরা কিন্তু একে অপরের সঙ্গে দেখা করব। কিন্তু সেই প্ল্যানটা প্ল্যানই থেকে গেছিল, কখনো সেটা সফল হয়নি। আসলে সবার একসঙ্গে সময় ঠিক হয়ে উঠছিল না। এই যে আমরা দেখা করতে যাচ্ছি, জানো তো, এর আগেও একটা দিন একদম ঠিক হয়ে গেছিল যে আমরা একে অপরের সঙ্গে দেখা করব, কিন্তু আবার সেই বাধা এসে পড়েছিল। তো চলো, এখন তো আগে তো বলে দিই আমরা কোথায় যাচ্ছি। আমরা কিন্তু ঠিক করব সবাই মিলে দেখা করব, এটা ঠিক করেছি দক্ষিণেশ্বরে। আর পৌঁছে গেছি দক্ষিণেশ্বরে। আর এই যে তো ভিড় কেন দেখছো, বুঝতে পারলে কি? আমি প্রথমে বুঝতে পারিনি, তারপরে বুঝতে পারলাম আসলে মেট্রোতে এখন না কোনো টোকেন দিচ্ছে না। এরকম একটা কাগজের মতন টিকিট দিচ্ছে, আর সেটাতে স্ক্যান করে তোমাকে এন্ট্রি করতে হচ্ছে। আসলে এটা তো সবার পক্ষে সম্ভব না সিস্টেমটা বুঝে ওঠা, যার জন্য অতটা ভিড়। তো এদিকে পৌঁছে গেছি কিন্তু আমাদের গন্তব্যস্থল দক্ষিণেশ্বরে। আর ফোনে জানতে পারলাম এক এক করে কিন্তু সবাই পৌঁছে গেছে, আমরাই একমাত্র লেট করেছি। আমরা লেট করেছি দুটো কারণে। প্রথমত, আমি একটু লেট করে ফেলেছিলাম। আমার যে টিকিটটা ছিল, মেট্রো কার্ডটা ছিল, তার মধ্যে একটি কার্ডে রিচার্জ করা ছিল, আরেকটিতে সামান্য কিছু পড়েছিল, সেটাকে আবার রিচার্জ করলাম। আর দ্বিতীয় কারণ হলো, দক্ষিণেশ্বরে যখন মেট্রোটি ঢুকছিল সিগনালে বেশ কিছুক্ষণ দাঁড়িয়েছিল, যার জন্য আমাদের কিন্তু দেখা করার কথা ছিল 3টের সময়, আর সেখানে আমরা গিয়ে পৌঁছেছি 3:30-র সময়। আর দক্ষিণেশ্বরের অন্যতম আকর্ষণ কিন্তু হলো এই স্কাই ওয়াক। আগে যখন স্কাই ওয়াকটি তৈরি হয়নি, তখন কিন্তু সবাই নিচ দিয়েই যেত, আর রাস্তায় তখন কিন্তু ভারী জঞ্জাটের তৈরি হতো। নানান দিক থেকে বাস আসছে, কি অমুক গাড়ি তমুক গাড়ি। আর এই স্কাই ওয়াক হয়ে যাওয়ার পর কিন্তু দক্ষিণেশ্বরের লুকটাই বদলে গেছে। আর এই স্কাই ওয়াকের ওপরে সমস্ত দোকানপাট উঠে গেছে, আর এই দোকানগুলো কিন্তু সব ছিল আগে নিচে। যখন অনেক আগে আসতাম, মানে বিয়ের আগে যখন আসতাম, তখন কিন্তু স্কাই ওয়াক তৈরি হয়নি। স্কাই ওয়াক যখন তৈরি হলো, আর এই নিয়ে কিন্তু আমি স্কাই ওয়াকে উঠলাম 2বার। অথচ স্কাই ওয়াক তৈরি হয়েছে কিন্তু কত দিন হলো, মানে কত বছর হলো। কোভিডের পর যখন মন্দিরটা খুললো, তখন আমি, দিদি আর আমার শ্রীমতী এসেছিলাম। আর সেটাই সম্ভবত ছিল আমার লাইফে প্রথমবার স্কাই ওয়াকে ওঠা। আর তখন কিন্তু দক্ষিণেশ্বরের মন্দিরের ঢোকার সিস্টেমটাও অনেকখানি পাল্টে গেছিলো। আর যেহেতু কোভিডের পর অনেক জায়গায় কিন্তু অনেক সিস্টেমে চেঞ্জ হয়ে গেছিলো। আর দেখা যাক আজকে কি সিস্টেমের মধ্যে পড়ি। আর তোমাদের সঙ্গে বকর বকর করতে করতে আমরা কিন্তু মন্দিরের ভেতরে প্রবেশ করে ফেলেছি। আর রাস্তায় তো যেতে যেতে আমি, দুর্গা, পম্পা কত রকমের যে কথাবার্তা বলছিলাম, আমাদের কত পুরনো স্মৃতিগুলো আমরা রোমন্থন করছিলাম। আর এদিকে কিন্তু আমাদের আরও চমক আমাদের জন্য অপেক্ষা করছে। তবে দক্ষিণেশ্বরের মন্দির প্রাঙ্গণটি বা মন্দির চত্বরটি, যেটাই বলো না কেন, এতটাই প্রশস্ত আর এতটাই পরিষ্কার পরিচ্ছন্ন, এখানে যে সময় তোমার কিভাবে কেটে যাবে তুমি কিছুই বুঝতে পারবে না। কিন্তু আমাদের হাতে কিন্তু সময় ছিল খুবই অল্প। দুপুরবেলা আমরা সবাই খাওয়া দাওয়া সেরে তারপরে এসেছি বন্ধুদের সঙ্গে দেখা করতে। তবে এই যে বন্ধুদের সঙ্গে দেখা করতে আসার মজাটাই কিন্তু আলাদা। বন্ধু বলতে আমরা কিন্তু বুঝি সেই ছোটোবেলাকার বন্ধু। তারপর যখন আমরা বড় হই, আমাদের বন্ধু হয় কলেজের বন্ধু। তারপরে যখন বিয়ে হয়ে যায়, তখন ছেলে বা মেয়ে তাদের মা বাবারাই হয়ে যায় আমাদের বন্ধু। আর এই সোশ্যাল মিডিয়ায় এসে এরকমভাবে যে প্রাণ খোলা দিল খোলা মানুষদের সঙ্গে বন্ধুত্ব করতে পারবো, সেটা কখনোই আশা করতে পারিনি। আর ওই যে দূরে দাঁড়িয়ে আছে তোমাদের সবার জন্য চমক। আর ঢুকতেই তো ঝগড়া বেঁধে গেল আমার সঙ্গে মধু। সেটা একটা কারণে, সেটা তোমরা মধুর ভিডিও দেখে আশা করি বুঝতে পেরে গেছো। আর এই যে এই হলো মধু, আর দুর্গা তো শাড়ি পরে, আর এই যে সবুজ সালোয়ারে হলো গিয়ে পম্পা, আর আমাদের নিতু, আর এদিকে সায়নীর মেয়ে, আর এই হলো চৈতালি। আর পম্পার সঙ্গে ছিল পম্পার পুচকে রাজকন্যা, আর মধুর সঙ্গে ছিল মধুর রাজকন্যা, আর আমার সঙ্গে ছিল আমার শ্রীমতী, আর এই যে সায়নীর মেয়ে দুষ্টু। আমার সঙ্গে কিন্তু প্রথম আলাপ হয়েছিল এই সায়নীর সঙ্গে। সায়নীর এখন আর কোনো ভিডিও পোস্ট করছে না, ওর চ্যানেলটা একটু প্রবলেমের জন্য। আর ভগবানের কাছে প্রার্থনা করি ওর চ্যানেলটা যেন একদম ঠিকঠাক হয়ে যায়, ও যেন আবার আগের মতন ঠিকঠাক মতন ভিডিও দিতে পারে। সায়নীর সঙ্গে আলাপ হয়েছিল প্রথমে, তারপরে হয়েছিল মধুর সাথে। আর এই সায়নী আর মধুর সাথে আলাপ হওয়ার পর কিন্তু এক এক করে এই বন্ধুদেরকে পেয়ে গেছি।
আর ওরা যখন লাইভ করতো শাইনির থেকেই কিন্তু এদের সবাইকে পেয়েছি, আর লাইভের থেকেই কিন্তু আমাদের এই বন্ধুত্বটা হয়েছে, এই যোগাযোগটা হয়েছে, একে অপরকে কিন্তু আমরা চিনতে পেরেছি, জানতে পেরেছি। কিছু কিছু বন্ধুত্বের কোনো না সংজ্ঞা হয় না, কোনো মানে হয় না, সেখানে ভালোবাসাটা থাকে অবিরাম। আর আমরা জানো তো একে অপরকে কোনো দিনই দেখিনি, আজকেই ফার্স্ট টাইম দেখছি। হ্যাঁ, তবে নিতুর সঙ্গে দেখা হয়েছিল, নিতুর সঙ্গে যখন দেখা হলো তখন যেই পরিস্থিতিতে দেখা হয়েছিল সেটা কখনোই কাম্য ছিল না। দাদাভাই যখন নার্সিংহোমে ভর্তি ছিল সেই সময় গেছিলাম, তখন নিতুর সঙ্গে দেখা করে এসেছি, কিন্তু এই যে বাকি আর সবার সঙ্গে কিন্তু কখনোই দেখা হয়নি। আর এই যে আমরা একসঙ্গে আড্ডা দেব, একে অপরকে চিনবো এরকমভাবে, এটার কিন্তু মেন উদ্যোগ ছিল এই মধু। আর এই মধুর উদ্যোগেই কিন্তু আমরা এই একসঙ্গে আজকে এক হতে পেরেছি। আর যে কত রকমের গল্প করেছি, কত রকমের হাসি ঠাট্টা হয়েছে, তার কিন্তু আর বলার কোনো মানেই থাকে না। আর এই যে বারো মন্দির, দক্ষিণেশ্বরে এই বারো মন্দিরে কিন্তু আসলেই মনটা ভরে যায়। আগে তো মন্দিরের ভেতরে ফটো তুলতে দিত, আর এখন তো মন্দিরের ভেতরে ক্যামেরা নিয়ে যাওয়া একদমই বারণ, একদম বাইরে থেকেই কিন্তু চেক করে তারপরে ওরা মন্দিরের ভেতরে ঢুকতে দেয়। এই বারো মন্দিরের ভেতরের সামনে, ভেতরে না সামনে দাঁড়িয়ে কিন্তু আমাদের কিছু ছবি আছে। আমার শ্রীমতী যখন একদম ছোট ছিল, এই পুচকুগুলোর সমান ছিল, তখন আমি, আমার শ্রীমতী, আমার কর্তামশাই, আমার দাদা বৌদি একবার এসেছিলাম দক্ষিণেশ্বরে। তখন কিন্তু এই বারো মন্দিরের সামনে দাঁড়িয়ে আমার শ্রীমতীর একটা ছবি আছে। তখন কিন্তু খুব মিস করছিলাম যে এখনও যদি সেই সিস্টেমটা থাকতো, তাদের এই প্রথাটা থাকতো, তাহলে হয়তো মন্দিরের ভেতরে কত না ছবি আমরা তুলতাম বা কত না ভিডিওই করতাম। আর এদিকে কিন্তু গঙ্গার ঘাটে যখন পৌঁছালাম তখন কিন্তু সূর্যি মামা প্রায় পশ্চিম দিকে চলে গেছে। আর এই যে রোদটা যখন গঙ্গার জলের মধ্যে পড়ছে, অপূর্ব লাগছিল দেখতে। ভেবেছিলাম আমরা সবাই গঙ্গার পাড়ে বসবো, কিন্তু গিয়ে দেখলাম সেখানে বসার রাস্তাটাই তারা বন্ধ করে রেখেছে, ওখানে আর ঢুকতে দেওয়ার কোনো অনুমতিই নেই। আমার দাদার বিয়ের পর জানো তো আমরা এসেছিলাম এই দক্ষিণেশ্বরে, আমরা বলতে আমি, আমার বাবু, আমার মা, দাদা, বৌদি এসেছিলাম যখন, তখন কিন্তু এই দক্ষিণেশ্বরের গঙ্গা পার হয়ে ওই পারে গেছিলাম বেলুড়ে। সে কিন্তু এক ভারী মজা। তবে হাতে যদি একটু সময় থাকতো, যদি বন্ধুদের বলতাম, হয়তো ওরাও রাজি হয়ে যেত। তো আজকে এই গঙ্গার পাড় থেকে বিদায় নিলাম, আবার দেখা হবে তোমাদের সঙ্গে কিন্তু আগামী পর্বে।